নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমরা যে অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছি সে অনুষ্ঠানটি হলো শরীরচর্চা সম্বন্ধে আরও একটি অনুষ্ঠান। আর আজ এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের মুখ্য বিষয় হলো বিভিন্ন ধরনের গ্যাস্ট্রো ডিসঅর্ডার নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে আলোকপাত করব। আর আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এতদ অঞ্চলের একজন শৌল চিকিৎসক ডক্টর সৌরদীপ সরকার। নমস্কার স্যার, আমাদের ঈশান বাংলা স্টুডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা স্যারের কাছ থেকে অনেকগুলা বিষয় জানার চেষ্টা করব এবং স্যারের এই কথার মাধ্যমে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। স্যার, প্রথমেই আমি জানতে চাইব আমাদের স্টুডিও এসে আপনার কেমন লাগছে? প্রথমত আমি নমস্কার ও ধন্যবাদ জানাই ঈশান বাংলা এবং টিম, বিশেষ করে সৌভিককে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। খুবই ভালো লাগছে আজকে। একটা খুবই কমন এবং মানে খুবই ইউজুয়াল একটা প্রবলেম নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করতে পেরেছি। আমরা আশা করি যে আজকের এই ডিসকাশন থেকে বরাকবাসীর কিছুটা হলেও উপকৃত হবেন। একদম। দর্শক বন্ধুরা, আপনারা আমার ইন্ট্রো শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে আজ আমরা কি বিষয়ে আলোচনা করব, এবং আমি কিন্তু আমার ইন্ট্রোর মাধ্যমে বলেছি উনি একজন শৌল চিকিৎসক। তো শুধু আমরা গ্যাস্ট্রো ডিসঅর্ডার নিয়েই আলোকপাত করব না, তার সাথে আমাদের উনার যে পার্টিকুলার যে বিষয়টা আছে শৌল চিকিৎসা নিয়েও কিন্তু আমরা অনেক অজানা তথ্য জানার চেষ্টা করব। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, স্যার আপনার পড়াশোনা সব কি শিলচরেই? আমার পড়াশোনার একটা অংশ ছিল করিমগঞ্জে, আমার উচ্চ মাধ্যমিক করিমগঞ্জ থেকে। আচ্ছা। তারপর আমার মেডিকেল ফিল্ডে জার্নি তো এমবিবিএস থেকে স্টার্ট হয়। এমবিবিএস ত্রিপুরাতে ছিল, আগরতলাতে, অ্যান্ড তারপর আমি স্নাতকোত্তরের জন্য কলকাতাতে যাই। কলকাতাতে শল্য চিকিৎসা নিয়ে আমার স্নাতকোত্তর এবং ফার্দার এডুকেশনও সেখানে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। স্যারের কাছে আমি এখন যে প্রশ্নে আসছি, স্যার আপনি একজন জেনারেল সার্জন। তো আমাদের অনেকেরই এইটা মানে অজানা একটা বিষয় বলতে পারেন। তো জেনারেল সার্জন এবং ল্যাপারোস্কোপিক যে সার্জারি যেটা আমরা জানি, এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কোন জায়গায়, এটা যদি আপনি আমাদের দর্শকদের একটু বিস্তারিতভাবে বলেন। সেই অর্থ বলবো, মূলত জেনারেল সার্জারি অথবা বাংলায় আমরা যেটাকে বলি শল্য চিকিৎসা, শল্য চিকিৎসারই একটা সাব ব্রাঞ্চ বলা যেতে পারে, বা একটা পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। আচ্ছা। এর প্রিন্সিপালগত বা মূলগত কনসেপ্ট হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ সার্জারি, অর্থাৎ যতটুকু কম ইন্টারভেনশন করে রোগীর ট্রিটমেন্টটা যেন ক্যারি ফরওয়ার্ড করা যায়। অর্থাৎ সেম ট্রিটমেন্টটাই সার্জারিতে, মানে শল্য চিকিৎসায় আমরা কী করি, শল্য চিকিৎসায় আমরা ডিজিজকে, অসুখকে তার জড় থেকে সরিয়ে দিই। আচ্ছা। বিভিন্ন অস্ত্রোপচারের দ্বারা। সেই অস্ত্রোপচারটাই যখন আমরা কাটাছেঁড়া কম করে করি, সেটাকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলে, বেসিকভাবে বলতে গেলে। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক সার্জারি শল্য চিকিৎসারই একটা পার্ট বলতে। আচ্ছা, মানে ওই মানে সার্জারিতে মানে কাটাছেঁড়াটা কম হয়, অ্যান্ড যেহেতু কাটাছেঁড়া কম হচ্ছে, রোগী বা রোগী নিজেই থাকছেন, ওনার সেই সেরে ওঠাটা অনেক তাড়াতাড়ি হয়, এবং রোগ পরবর্তী সময় বা অস্ত্রোপচার পরবর্তী সময়ে যে ব্যথা বা হাসপাতালে ভর্তি থাকা, সেই জিনিসগুলো অনেকটাই কমে যায়। আচ্ছা। দর্শক বন্ধুরা, স্যারের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেল সার্জার এবং ল্যাপারোস্কোপিক সার্জন যে সার্জারিটা হয় সেটার পার্থক্যটা কোন জায়গায়। স্যার, আমি আরও একটি প্রশ্নে আসছি। আপনি বর্তমানে শিলচরে তো কর্মরত আছেন, তো আগে কি আপনি বাইরে ছিলেন, না আপনার কর্মজীবন শিলচর থেকে শুরু হয়েছে? আমার যেহেতু স্নাতকোত্তর পড়াশোনা আমার কলকাতাতে, তো স্নাতকোত্তর পরবর্তী সময় আমার কর্মজীবন প্রথম কলকাতাতেই ছিল। আচ্ছা। আমি কলকাতার এসএসকেএম হাসপাতালের সাথে যুক্ত ছিলাম দীর্ঘদিন। সেখানে আমি পোস্ট পিজি এসআর হিসাবে জয়েন করেছিলাম, এবং তারপর সেখান থেকে এসে শিলচরে আমার হোম টাউনে জন্মভূমিতে ফিরে এলাম। আচ্ছা, এখন আমি যে মূল বিষয় আসছি, যেটা আমার ইন্ট্রোতেও আমি বলেছিলাম যে গ্যাস্ট্রো ডিসঅর্ডার।
তো গ্যাস্ট্রো ডিসঅর্ডারটা অ্যাকচুয়ালি কি, এটা আপনি আমাদের একটু এক্সপ্লেন করেন। গ্যাস্ট্রো ডিসঅর্ডার এটা একটা মানে ব্রড টার্ম, একটা আমব্রেলা টার্ম। আচ্ছা এটা এটার আন্ডারে আমাদের মানে মূলত পেট রিলেটেড বিভিন্ন সমস্যাকে আমরা ক্লাব করে একসাথে হয়তো গ্যাস্ট্রো ডিসঅর্ডার বলে দিই। আচ্ছা আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমরা দেখতে পাই আমাদের একটু 40 ঊর্ধ্ব মানে মহিলাদের ক্ষেত্রে যেটা ইউজুয়ালি হয় হচ্ছে প্রায় ওনারা বলতে থাকেন একটা গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, যেটাকে আমরা মেডিকেল টার্মসে হয়তো রিফ্লাক্স ডিসঅর্ডার বলি বিভিন্ন রকমভাবে। সেটা অনেকটা হয়তো আমাদের লাইফস্টাইল জনিত কারণেও হয়। আমাদের বর্তমান সময়ে আগের মতো তো আর অতটা ছোটাছুটি নেই। হ্যাঁ, ইউজুয়ালি সেডেন্টারি লাইফস্টাইল, বসে থাকার জীবন, কম্পিউটারাইজ জীবন, সেই সব কারণে বা আমাদের খাওয়া দাওয়ার অনিয়মের কারণে অনেকটা তৈলাক্ত খাবার, সুগারি খাবার বা কিছুটা মানে জিনগত কারণও থাকে। কিছু বিশেষ অবস্থা যেমন মহিলাদের গর্ভবতী মহিলাদেরও সেই সমস্যাটা হয়। এইসব কারণে বিভিন্ন রকম গ্যাস্ট্রাইটিস রিলেটেড প্রবলেম হতে থাকে। তো গ্যাস্ট্রো ডিসঅর্ডার একটা আমাদের সিমটমসের আমব্রেলা টার্ম, সেটার আন্ডারে আমরা বিভিন্ন রকম, অনেকের গ্যাস্ট্রাইটিস হতে পারে, রিফ্লাক্স ডিসঅর্ডার হতে পারে, অনেকের ক্ষেত্রে সেটা আলসারের দিকেও চলে যেতে পারে। তো এটা একটা ব্রড আমব্রেলা টার্ম, বেসিক্যালি রিফ্লাক্স ডিসঅর্ডার বলি আমরা যেটাকে। আচ্ছা, তো সেই রোগে আমরা কেউ আক্রান্ত হচ্ছি সেটা আমরা কিভাবে মানে বুঝতে পারবো, এবং এই রোগের চিকিৎসাটা কি? বেসিক্যালি যে কোনো রকম গ্যাস্ট্রো ডিসঅর্ডার বা গ্যাস্ট্রাইটিস রিলেটেড ডিসঅর্ডারের প্রথম সমস্যার স্থানটাই হচ্ছে আমাদের পেট, যেহেতু নামই গ্যাস্ট্রো ডিসঅর্ডার। তো সবসময় একটা পেট ফাঁপা বা ফোলা ফোলা ভাব, বদ হজমের একটা ভাব, বা বুক জ্বলা, পেট জ্বলা, পেটে ব্যথা, অনেকের ক্ষেত্রেও দেখতে পাই আমরা পেটে ব্যথা, অনেকের হয়তো ভমিটিংও হতে পারে। এই সব সমস্যা নিয়ে রোগী বা রোগিনীরা হয়তো আসেন। তো তারপর ফার্দার মানে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা দেখছেন তাদের ফার্দার ইভ্যালুয়েশন থেকে আমরা বুঝতে পারি সেটা হয়তো কারণটা কী। এবার অনেক কারণেই হতে পারে, গ্যাস্ট্রাইটিস কারণেও হতে পারে, অনেক সময় পিত্তে পাথরও হতে পারে। তো নানান সমস্যার একটা ব্রড আমব্রেলা টার্ম হচ্ছে গ্যাস্ট্রোলজিক্যাল ডিসঅর্ডারসগুলো। আচ্ছা, আর এই যে গ্যাস্ট্রো ডিসঅর্ডার, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? মারাত্মক কিছু কি হতে পারে? হ্যাঁ, এবার সেই বিষয়ে আসছি। ধরুন একজন দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে ভুগছেন। এবার খুব কমন আমাদের অঞ্চলে যেটা এটা কোনো না কোনো রকম ট্রিটমেন্ট হয়তো নিয়ে নিচ্ছেন। সেটা যদি কোনো চিকিৎসককে দেখিয়ে নেন তাহলে এটা একটা মানে কমে যাওয়ার দিকে খুব তাড়াতাড়ি চলে যায়। বাট সেই জিনিসটারই যদি ট্রিটমেন্টটা সময় মতো না নেওয়া হয়, সেটা হয়তো রিফ্লাক্স ডিসঅর্ডার থেকে এগোতে এগোতে আলসারের দিকেও যেতে পারে। পিত্তে পাথর থাকলেও অনেক সময় একই রকম সিমটম হতে পারে, ডিসপেপসিয়া, অনেকের ক্ষেত্রে পেটে ব্যথাও হয়, অনেকের সময় জন্ডিসও হতে পারে। সেটার ট্রিটমেন্টও নেওয়া প্রয়োজন, নাহলে সেটা থেকেও আরও অনেক জিনিস এগিয়ে যেতে পারে। তো সেটার ট্রিটমেন্ট তাড়াতাড়ি নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে ভয় বা ভীতি ছড়ানোর কোনো কিছু নেই, সেটা খুব মারাত্মক কিছু না। আচ্ছা, তো কোন সময় সতর্ক হতে হবে এবং কোন সময় আবার হতেও হবে না, এই দুটো যদি আপনি আমাদেরকে একটু বলেন। প্রথম ব্যাপার যেটা হচ্ছে আমাদেরকে অ্যাংজাইটিটা অ্যাভয়েড করতে হবে। অ্যাংজাইটি কোনো ডিজিজ নিয়েই একটা মানে ওটা ডিজিজ প্রসেসটাকে বরং আরও অ্যাক্সিলারেট করে দেয়, এটা আমার ব্যক্তিগত মত। তো অ্যাংজাইটি রেখে লাভ নেই। ইভেন আমাদের এই গ্যাস্ট্রাইটিস বা যে কোনো রকম মানে স্টামাক আলসার বলুন, সেগুলোতে অ্যাংজাইটি একটা মানে পজিটিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে। আচ্ছা, তো আমাদের প্রয়োজন বা যে কোনো রোগীরই প্রয়োজন সেই ক্ষেত্রে ওনার পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র বলুন বা যিনি আশেপাশে চিকিৎসক আছেন ওনার সাথে কনসাল্ট করা এবং এই প্রবলেমটার একটা ডিফাইন্ড সলিউশন সিক করা। হ্যাঁ, এবার কোন সময় আমরা এটা নিয়ে সতর্ক হতে হবে? ছোটোখাটো হয়তো সমস্যা, অনেক সময় একদিন বাইরে খেলাম একটু আধটু গ্যাস হলো, যেটা আমরা অম্বল বলি, সেই সমস্যাটা হলো, ঠিক আছে একটু আধটু ওষুধ নিলাম, চলে গেল। সেই জিনিসটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, দিনের পর দিন হচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হচ্ছে না, সতর্ক হতে হবে। সাথে হয়তো বমি হচ্ছে, ওজন কমছে, রক্ত বমি হচ্ছে বা জন্ডিস হচ্ছে,
এই সব নানা সিমটম যদি হতে থাকে তখন তাহলে মানে অবশ্যই সতর্ক সতর্ক হয়ে যেতে হতে হবে। হবে। তো এগুলো মানে আমাদের নিজেদেরকে নিয়ে খেয়াল রাখাটা হচ্ছে খুব বেশি জরুরি। প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের যেগুলো কথা বললেন স্যার, আশা করি আপনারা কিন্তু শুনে বুঝতে পেরেছেন। স্যার কিন্তু সময় নিয়ে ডিটেলসেই বলেছেন যে এই যে আমরা মূল বিষয় আজকে আলোচনা করছি, আমাদের অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে গ্যাস্ট্রো ডিসঅর্ডার। এই গ্যাস্ট্রো ডিসঅর্ডার কোন সময় হয় এবং কি কারণে হতে পারে এটি, এবং এই রোগ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, সব বিষয় কিন্তু উনি আলোচনা করেছেন। আশা করি আপনাদের যদি কারুর এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে কিন্তু আপনাদের নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। স্যার, আরও একটি আমার প্রশ্ন, আজ আপনি একজন প্রতিষ্ঠিত সার্জন, তো এই যে দীর্ঘ পথ আপনি কিভাবে পেরিয়ে এলেন? নিশ্চয়ই একটা অনেক স্ট্রাগল ছিল। তো যেহেতু এই এখন শল্য চিকিৎসায় বিশেষজ্ঞ, তো সেই মনের মধ্যে শল্য চিকিৎসা নিয়ে একটা সার্জারি নিয়ে যে ইচ্ছেটা প্রথম মানে প্রথম মনে আছে সেই উচ্চ মাধ্যমিকের পর। একটা বায়োলজিতে ইন্টারেস্ট থাকা ছেলেরা ইউজুয়ালি সেই মেডিকেল সায়েন্স নিয়ে হয়। তো তখন একটা ছিল, মোটিভেশন ছিল। যুক্তরাষ্ট্রের সার্জন ডক্টর বেন কার্সনের ওপর একটা জীবনী হয়েছিল, একটা মুভি হয়েছিল, দ্য গিফটেড হ্যান্ডস। উনি একজন খুবই খ্যাতনামা ব্রেইন সার্জন ওখানকার। তো সেই বইটাও পড়েছিলাম এবং সেই মুভিটাও দেখেছিলাম। তো ওটাও একটা মানে ছিল যে ডক্টর বেন কার্সন এখনও জীবিত আছেন। তো ওটাই মানে একটা মেডিকেল সায়েন্সের প্রতি আকৃষ্ট করেছিল একটা সময়। তারপর তো মানে মেডিকেল সায়েন্স নিয়ে পড়া, এমবিবিএস, অ্যান্ড দেন একটা মনে সবসময় ইচ্ছে ছিল যে শল্য চিকিৎসাটাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেব। আর অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে, আরও নানান যে ডিপার্টমেন্ট, সব থেকে বেশি আপনার এই শল্য চিকিৎসাতে সব কিছুতেই, যেহেতু মেডিকেল সায়েন্সে সব ডিপার্টমেন্টেরই আমাদের জন্য তো সবকিছু ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডও করতে হয়েছে কোনো না কোনো ভাবে পোস্টিং হলেও, বাট ইন্টারেস্টটা ওইটাতেই ছিল বেশি। তো সেটাতেই। এখন আরও একটি প্রশ্ন হচ্ছে স্যার, এখনকার দিনে দেখা যাচ্ছে যে গোল ব্লাডারে যে স্টোনগুলো হয়, অনেক শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, অনেক ছোট বয়সের শিশুরাও আক্রান্ত হচ্ছে, তো সেই সমস্যাটা কেন এখন হচ্ছে? এটা আমি তোমাকে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই প্রশ্নটার জন্য। এই জিনিসটার ট্রেন্ডটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটা ইদানিং তো থেকেই হচ্ছে। এটাকেও আমি এক্সপ্লেন করব। মানে যেহেতু আমি বললাম যে ইদানিং আমাদের মধ্যে লাইফস্টাইল ডিসঅর্ডার্সগুলো খুব বেড়ে গেছে, এবং তুমি জানলে সারপ্রাইজড হবে, মানে ইন্ডিয়া ইজ নাও দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ অলসো পার্টলি এ লাইফস্টাইল ডিসঅর্ডার। তো গলস্টোন ডিজিজের বা পিত্তস্থলিতে পাথর সেটা ইউজুয়ালি আগে দেখতে পারতাম যে বৃদ্ধ মহিলাদের, বা বৃদ্ধদের মধ্যে বেশি হতো, এবং ওটার সাথে আমাদের খাবার দাবারের বা আমাদের মানে যে ডেইলি লাইফস্টাইলের অনেকটাই মানে যোগ ছিল। অনেকটা তৈলাক্ত জিনিস খাওয়া বা ফাস্টফুড খাওয়া বা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা, ওটার সাথে। বাট ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে হচ্ছে, হ্যাঁ, এন্ড এটা কিন্তু যেরকম মানে যে বললাম মানে লাইফস্টাইল ডিসঅর্ডার, যেমন বাচ্চাদের মধ্যেও কিন্তু লাইফস্টাইলে অনেকটাই পরিবর্তন এসেছে। চাইল্ডহুড ওবেসিটি বেড়েছে ইন্ডিয়াতে। হ্যাঁ, এটাও আমরা দেখতে পাচ্ছি, পার্টলি বিকজ আমরা একটা নতুন জেনারেশন তৈরি হচ্ছে, যেটা ওদের টাইম অনেকটাই খেলার মাঠে না স্পেন্ড করে হয়তো মোবাইলে একদম। তো সেটা মানে নগর উন্নয়নের একটা মানে সাইড এফেক্ট বলতে পারো। একদম। হ্যাঁ, কিছুটা। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে সবসময় যে লাইফস্টাইল রিলেটেড হয় না, অনেক সময় কিছু জিনগত কারণে হয়, থ্যালাসেমিয়া যাদের থাকে অনেক সময় সেই বাচ্চাদের ক্ষেত্রে গলস্টোন দেখা যায়, বাট সেটা সংখ্যায় খুবই কম। এই ট্রেন্ডটা খুবই খারাপ, খুবই মারাত্মক, এবং মানে একটা অশনি সংকেত বলতে পারো, যে একটা মানে আমাদের এই মানব জাতির ক্ষেত্রে যে একটা বাচ্চাদের যে জেনারেশন বা যে এজ গ্রুপটাকে আমরা একদম নিরোগ ভাবি, সেই জেনারেশনেও লাইফস্টাইল ডিজিজেসগুলো আসছে। তো এটা খুবই উদ্বেগের বিষয়। আচ্ছা দর্শক বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু স্যার বললেন, যে প্রশ্নটা আমি রেখেছিলাম স্যারের কাছে, যে বাচ্চারা এখনকার দিনে খুব বেশি গলব্লাডার স্টোনে আক্রান্ত হচ্ছে, সেটি কী কারণে হচ্ছে স্যার কিন্তু বললেন। আপনারা আপনাদের যে শিশুরা আছে, আপনারা নিজের বাচ্চাদের একটু খেয়াল রাখবেন এইগুলো বিষয় থেকে।
স্যার আরও একটি গলব্লাডারের আমি বিষয় আসছি, এটা অনেকেরই একটা প্রশ্ন ছিল আজকের এই অনুষ্ঠানে মানে করার জন্য। যে কোনো রকম বয়সেরই মানুষের যদি গলব্লাডারের মানে অপারেশন হয়, তো ব্লাডারটা আমরা জানি এটা বাদ দিয়ে দেওয়া হয় পুরো। তো অনেকের আবার মানে এটা বলে বা এটা ধারণাও আছে যে ব্লাডারটা বাদ দেওয়ার পর মানে আমরা ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে এটা অনেকটা কমে যায়। এটা মানে কি, এটা কি মানে একটু যদি আমাদের একটু বুঝিয়ে বলেন এটা সত্যি কি? বেসিক্যালি আমাদের শরীরের গঠন অনুযায়ী পিত্তস্থলীটা একটা রিজার্ভারের মতো কাজ করে, অর্থাৎ পিত্তটাকে জমিয়ে রাখে। এবং যেহেতু গল ব্লাডারের যে পাথর মানে পিত্তস্থলী গল ব্লাডার অর্থাৎ একই, তো যেহেতু পিত্তস্থলীতে পাথর হচ্ছে, তো গল ব্লাডার তার মানে কন্ট্রাকশনের ক্ষমতাটা হারিয়ে ফেলে। তো সেই গল ব্লাডারটা শরীরে রাখা যায় না, কারণ সেটার আর ফাংশন থাকে না, এবং সেটা যতবারই থাকবে সেটাতে স্কারিং হয়, ইনফেকশন হয়, সেটা থেকে ভবিষ্যতে সেটা থেকে গেলে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। তো গল ব্লাডারটাও সরিয়ে দেওয়া হয়। এবং সার্জারি পরবর্তী সময়ে আমরা অ্যাডভাইস করি যেন উনি কিছুটা দিন হলেও একটু ব্ল্যান্ড ডায়েট নেন, খুব তৈলাক্ত জিনিস যেন না নেন। তো সেই ডাইজেস্টিভ ফাংশনটা আবার ফিরে আসে, বাট একটু টাইম নেয়। এরকম নয় যে উনি কখনোই আর মানে সেই রকম ভাবে নর্মাল খেতে পারবেন না, সেটা মোটেও নয়। উনি অবশ্যই আগের মতোই নিতে পারবেন, কিছুটা একটা সময়ের পরে পরে আবার সব আগের মতো নিতে পারবেন, কিছুটা টাইম একটু এফোর্ট। হ্যাঁ, অধিক তৈলাক্ত জিনিস তো কাউকেই খাওয়া উচিত নয়, তো কারোরই খাওয়া উচিত নয়, তো সেটা সবসময়ই অ্যাভয়েড। আচ্ছা, আর এখন যে আরও একটি বিষয় আসছি সেটি হলো কিডনি স্টোন। এটিও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো কিডনি স্টোন আমাদের মানে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার লক্ষণটা কি? কিডনি স্টোন আর পিত্তস্থলীতে বা গল ব্লাডার স্টোনের কারণ ভিন্ন, দুটোই একদম আলাদা। একদম আলাদা। আমাদের অঞ্চলে কিডনি স্টোনেরও মানে খুব বেশি প্রেভেলেন্স, খুব হাই প্রেভেলেন্স, বিকজ মানে আমাদের অঞ্চলে ডিহাইড্রেটেড মানে হিটটা যেহেতু বেশি, হিউমিডিটি বেশি, তো ডিহাইড্রেশন খুব বেশি হয়। এবং মানে সেই পরিমাণ ঠিকভাবে মানে অ্যাডিকুয়েট হাইড্রেশনও মানে হয়তো করা হয়ে ওঠে না, বিশেষ করে যারা চাকুরিজীবী। অনেক টাইমই আমরা একটা টাইম মানে জল খাওয়াটাকে একটা মানে ঠিক আছে খেয়ে নেবো, একটা ফার্স্ট টাইম হিসেবে নিই। বাট হ্যাঁ, যে কারণে হয় এই ডিহাইড্রেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা কজেটিভ ফ্যাক্টর এই কিডনি স্টোনসের ক্ষেত্রে। জেনেটিক কজেস থাকে টুকটাক, হ্যাঁ, অনেক সময় কিছু মেটাবলিক কজ থাকে, অনেকের ইউরিক অ্যাসিড বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, তো এগুলো টুকটাক কারণ থাকে। বাট হ্যাঁ, ডিহাইড্রেশন খুব ইম্পর্ট্যান্ট। তো নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব জরুরি। আমাদের এই অঞ্চলে যেটা মোস্টলি আমরা দেখি, লোকে অনেকটাই ডিহাইড্রেটেড থাকে, তো ওটাই প্রধান কারণ এই অঞ্চলে। এবং কিডনি স্টোন হলে আমরা কি করে বুঝবো? একটা পেইনটা মানে কোন জায়গায় একটা হয়? চিমচিমে ব্যথা সবসময় কোমরের দিকে থাকবে, অনেক সময় পিঠের পেছন দিকেও যাবে। পিত্তস্থলীতে পাথর হলে যেমন ব্যথাটা পেটের ওপর দিকে থাকে, বা একটা সবসময় একটা অ্যাসিডিটি ভাব। কিডনি স্টোনের ক্ষেত্রে ইউজুয়ালি ব্যথাটা কোমরের দিকে যায়, এবং অনেক সময় পায়ের দিকেও ছড়াতে পারে। তো এটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট যে কিডনি স্টোন হয়েছে কিনা বা সেরকম কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং এতেও বলে রাখি, কিডনি স্টোনের একটা প্রধান কারণ হচ্ছে বারবার ইউরিনারি ইনফেকশন হওয়া। তো নিজের হাইজিন মেনটেন করাটাও খুব বেশি জরুরি। একদম। দর্শক বন্ধুরা, এই যে বিষয় কিডনি স্টোনের, তো কিডনি স্টোনটা কী কারণে হচ্ছে সেটাও স্যার বললেন, এবং কি মানে কিডনি স্টোন হলে আমরা কিভাবে বুঝবো এবং পেইনটা আমাদের কোন জায়গায় হতে পারে সেটিও কিন্তু স্যার বললেন। যদি আপনাদের এরকম হয়ে থাকে, যদি আপনারা বোঝেন এরকম কোনো সিমটমস আছে, আপনারা কিন্তু সময় নষ্ট না করে কিন্তু আপনাদের পার্শ্ববর্তী চিকিৎসকের সাথে কিন্তু আলোচনা করবেন, কেন এইগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। স্যার, আমাদের একটা সীমিত সময়ও থাকে অনুষ্ঠানও আমাদের শেষ করতে হবে। তার আগে আমার আরও একটি প্রশ্ন রয়েছে যে গোল্ড স্টোন যেটা হয় আমাদের, সেই স্টোন মানে দীর্ঘমেয়াদী হয়ে গেলে একটা ক্যান্সারের আক্রান্ত থাকতে পারে, সম্ভাবনাও থাকতে পারে। তো গোল্ড স্টোন ক্যান্সার এটা কিভাবে হয় এবং কেন হয়? দেখুন, পিত্তস্থলীতে পাথর যেটা ইউজুয়ালি আমাদের এখানে কমন প্রবলেম, ওটা যেরকম মানে আমাদের লাইফস্টাইল বা খাওয়া দাওয়া বা ইনঅ্যাক্টিভিটির সাথে রিলেটেড, সেটা হয়ে যাওয়ার পর
অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ট্রিটমেন্ট না নেওয়াটাও একটা খুবই রিস্কি বা ডেঞ্জারাস জিনিস। কারণ পিত্তস্থলীতে একবার পাথর হয়ে গেলে সেটা আর থেমে থাকবে না। সেই পিত্তস্থলীটা একবার পাথর হয়ে যাওয়া মানে কি বারবার ইনফেকশন হবে সেটাতে, এবং সেটা মানে তার ফাংশন অলমোস্ট লস্ট হয়ে যায়। তো সেই রিপিটেড ইনফেকশন থেকে রিপিটেড স্কারিং, একটা জায়গায় যে কোনো জায়গাতে বারবার ইনফেকশন হচ্ছে, তো একটা বারবার ক্ষত তৈরি হচ্ছে। এবং দেখা গেছে যে আমাদের এই নর্দার্ন ইন্ডিয়াতে বা নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে এই জিনিসটা খুবই বেশি, যে গলস্টোন থেকে থেকে যেটা নেগলেক্টেড গলস্টোন অনেক দিন ধরে আছে বা কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি, সেটা থাকতে থাকতে অনেক সময় দেখা যায় সেটা ক্যান্সারের দিকে টার্ন নিয়ে নেয়। তো হ্যাঁ, গলস্টোন হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, সেটা নিয়ে একদম ইমিডিয়েটলি আমি ক্যান্সারের ভয় পেয়ে গেলাম সেরকম কিছু নয়। কিছু না, আচ্ছা। হ্যাঁ, বাট তাই বলে ট্রিটমেন্টও নেব না সেটাও নয়। হ্যাঁ, সব জিনিসই অ্যাপ্রোপ্রিয়েট টাইমে নিতে হবে। সব গলস্টোন থেকেই যে সবার ক্যান্সার হয়ে যাবে তা নয়, এরকম কিছু না। বাট মানে ভয় পাওয়ানোটা আমাদের কাজ নয়, লোককে করব অ্যাওয়ারনেসেরও দরকার, ওটাই মোস্ট নিজে ইম্পর্টেন্ট, যে একটু অ্যাওয়্যার সতর্কতা থাকাটা বজায় রাখাটাও এক্স্যাক্টলি। দরকার। আচ্ছা স্যার, আরও একটি প্রশ্ন হচ্ছে, অনুষ্ঠান শেষ করার আগে, আপনি তো শিলচরে কর্মরত আছেন, তো শিলচরে অপারেশনের ক্ষেত্রে সুবিধা রয়েছে? শিলচর শহরে এই বিশেষ করে এই পিত্তস্থলীতে পাথর বা গলস্টোন রিলেটেড পাথরের যা অপারেশন, সেগুলো ইতিহাস আজকে থেকে না, অনেক দিন ধরেই মানে এখানে আধুনিক প্রযুক্তিতে অপারেশন হয়ে এসছে। 1990-এর দশকের শেষ থেকে এখানে মানে মাইক্রো সার্জারি বা যেটাকে আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি, সেটা অলরেডি এখানে প্রচলিত, আমাদের অনেক সিনিয়র স্যাররাও করে এসছেন। বর্তমানে আমরা দেখছি আরও উন্নত প্রযুক্তি এখানে শিলচরে, মানে আমাদের বড় শহরের যেগুলো প্রযুক্তি আমরা ব্যবহার করে এসেছি সেগুলো আমাদের এখানে অলরেডি প্রচলিত আছে। এবং তুমি জানলে এটাও খুশি হবে যে মানে বর্তমানে শল্য চিকিৎসার যে বিভিন্ন স্পেশালিটিগুলো, যেমন বলো ব্রেন সার্জারি, হার্ট সার্জারি, সব স্পেশালিটি চিকিৎসকেরাই এখন আমাদের শিলচরে আছেন। এবং এই অ্যাবডোমেন রিলেটেড প্রবলেমসের যে সার্জারিগুলো বা গ্যাস্ট্রো সার্জারির যা প্রযুক্তিগত দিক থেকে যা প্রয়োজন, সেগুলো শিলচরে বাইরে সরকারি বেসরকারি সব জায়গাতেই এখন উপলব্ধ আছে। বা এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের এত অঞ্চলে যে এগুলো হওয়া শুরু হয়ে গেছে এবং মানুষ অনেক উপকৃত হচ্ছেন সেই সব চিকিৎসার জন্য। এবং স্যার, আরও একটি প্রশ্ন রয়েছে আমার, অপারেশনের ক্ষেত্রে রোগীদের কি কি করণীয় থাকতে পারে, মানে প্রত্যেকটা রোগীরই আর কি? অপারেশনের ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি বলি, ইন জেনারেল সবারই সবচেয়ে মেইন জিনিস হচ্ছে অ্যাংজাইটিটা, মানে একদমই ভয় না পাওয়া। শল্য চিকিৎসা অন্য চিকিৎসা পদ্ধতির মতোই একটা পদ্ধতি। এটা এটা টাইম টেস্টেড এবং মানে রিফাইন্ড উইথ টাইম। এখন বর্তমান শল্য চিকিৎসা আগের থেকে অনেকটাই পেশেন্ট সেন্ট্রিক, মানে রোগীর জন্য সুবিধাজনকভাবে হয়ে এসছে, ইভলভ হয়ে এসছে। তো প্রথম জিনিস যেটা আমি বলবো হচ্ছে একদমই মানে ভয় না পাওয়া। কারণ আমরা যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি নেব সেটা রোগীর কথা মাথায় রেখেই নেওয়া হয়। এবং ফার্দার আর যা নিতে হয় সেগুলো, যেমন আমরা ইউজুয়ালি মেডিসিনসগুলো যা প্রেসক্রাইব করা হয়েছে সেগুলো টাইম টু টাইম নিয়ে যাওয়া, কারোর যদি সুগার বা প্রেশার এইসব সমস্যা থাকে ওগুলো যেন টাইম টু টাইম নিয়ে যান। যারা কোনো সার্জারি মানে হওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছেন, ওনাদের যদি অনেক সময় অনেকে স্মোকিং করেন, ওগুলো যেন ওনারা ছেড়ে দেন। ওই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো আমরা, আর বাকি তো ওনার চিকিৎসকের যা পরামর্শ থাকবে সেগুলো ফলো করা। সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, একজন চিকিৎসকের উপর কিন্তু রোগীর পুরো বিশ্বাসটা রাখতে লাগবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ পুরো ঈশান বাংলা টিম আপনার কাছে। আজকে অনুষ্ঠান আমরা এখন শেষ করে নেব, আমাদের সময়ও একদম শেষ হয়ে গেছে। শেষ করার আগে আমাদের দর্শকদের আপনি কি টিপস দিতে চান? আমার দর্শকদের আমি এটাই বলবো, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একটা মানে শুধু বরাক ভ্যালি নয়, পুরো দেশেই বিভিন্ন, যেটা বললাম আমি অলরেডি, যেহেতু আজকে আমাদের টপিকটাই ছিল হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ডিসঅর্ডার্সগুলো নিয়ে, তো যেটা আমাদের ইদানিং লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার্সগুলো বাড়ছে, যেটা আমরাও জানি কেন বাড়ছে অনেকটা, কারণ আজকাল এতটাই অ্যাওয়ারনেস মানে মানে করার জন্য আমাদের উদ্যোগ হচ্ছে। তো আমি সেটাই বলবো লোককে যে আমাদের খাওয়া দাওয়া বা আমাদের অ্যাক্টিভিটি, সেগুলো যেন আমরা লং টার্ম ভাবি, যেগুলো নিয়ে যে
অনেকটা যেমন ছোট ছোট জিনিসের মধ্যে আমরা চেঞ্জ করতে পারি, ফাস্টফুড বেশি না খাওয়া, অয়েলের পরিমাণটা কমানো, নুন অত মানে একটা পরিমাণ মতো খাওয়া, বা নিজের খাবারের মধ্যে সুগারের কন্টেন্ট কমানো, অ্যাক্টিভিটি করা অ্যাটলিস্ট 30 মিনিটস ডেইলি হাঁটা, এই ছোট ছোট চেঞ্জেসগুলোই আমাদেরকে সুস্থ রাখার জন্য অনেকটা হেল্প করবে। হ্যাঁ, তো সেটাই, অবশ্যই কোনো প্রবলেম হলে নিজের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র একদম বা আছে। চিকিৎসক যিনি আছেন ওনার সাথে কনসাল্ট করা। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠান একদম শেষের পথে। অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, আমাদের সময়ও একদম সীমিত থাকে। আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আমাদের এই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। স্যার কিন্তু প্রত্যেকটি বিষয়ে সময় নিয়ে কিন্তু আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, সেই ভালোভাবে বোঝার জন্য কিন্তু স্যার একদম ডিটেইলসে বিস্তারিতভাবে কিন্তু বলেছেন, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকার জন্য আমাদের এইগুলো অনুষ্ঠান, যাতে আপনারা ঘরে বসে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে উপকৃত হতে পারেন, এবং যেগুলো অজানা অনেক তথ্য থাকে সেগুলো তথ্য আপনারা খুব শিগগিরই অনুষ্ঠান থেকে কিন্তু জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও একটি অনুষ্ঠানে আবারও আশা রাখছি স্যারকে আমরা আবার পাবো আমাদের স্টুডিওয়ে, এবং সময়ের অভাবে যেগুলো বিষয় আজকে কথা বলতে পারিনি, আগামী দিনে আমরা সেইগুলো বিষয়ে কথা বলবো। ততক্ষণে স্যারকেও বলি আপনিও ভালো থাকবেন। একজন ডাক্তারকেও কিন্তু আমাদের সমাজে ভালো থাকার খুব প্রয়োজন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব, এটাই। এবং দর্শক বন্ধুরা, অনুষ্ঠান শেষ করতে লাগবে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।